নমস্কার। রামায়ণী ফল্গুধারার দশম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আরম্ভ করছি এই পর্বের আলোচনা। এই পর্বের পর্বনামা মহর্ষি ঋষিশৃঙ্গ। ঋষ্যশৃঙ্গ থেকে মহর্ষি ঋষ্যশৃঙ্গ। একটা জিনিস লক্ষ্য করার, এই রামায়ণ এবং মহাভারতে আমরা অনেক ঋষি মুনির নাম পাব। ঋষি শব্দটির ব্যাকরণগত বা ধাতুগত অর্থ যদি আমরা দেখি, তার অর্থ হচ্ছে, ঋষ ধাতুর অর্থ হচ্ছে চলা, গমন করা। সহ্য, তপস্যা এসবই এই ধাতুর সাথে সম্পৃক্ত অর্থ এর সঙ্গে রয়েছে। ঋষি শব্দের সঠিক অর্থ আমরা পাই দুটি পুরাণে, একটি বায়ু পুরাণ, অপরটি মৎস্য পুরাণ। সেখানে ঋষি শব্দের সঠিক ব্যঞ্জনাটি আমরা খুঁজে পাই। বলা হচ্ছে, যার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, অধিগত করেছেন, সত্য, বিদ্যা, তপস্যা, শাস্ত্রজ্ঞানের পাশাপাশি যিনি ব্রহ্মজ্ঞান অধিগত করেছেন এবং ব্রহ্মবিদ্যায় যিনি সতত নিরত, তিনি ঋষিপদবাচ্য। সাধারণ অর্থে ঋষি বলতে আমরা বুঝি দ্রষ্টা, যিনি দেখেন। এইটির অর্থ হচ্ছে ঋষি দর্শনাথ। মহামতি যাস্কর বলেছেন ঋষি দর্শনাথ, যিনি সূক্ষ্ম অর্থে তত্ত্বকে দর্শন করেন। একটা তত্ত্ব, থিওরি, যা আমরা উপলব্ধি করি, আর সেই উপলব্ধিটা যার কাছে চোখের সামনে একেবারে স্পষ্টতর হয়ে ওঠে, তিনি ঋষি। দদর্শ স্তোমন দদর্শ, যারা ওই স্তোত্র, ওই মন্ত্রকে দর্শন করেছে, তাদের উপলব্ধিটা দর্শন স্তরের, তারাই হচ্ছেন ঋষি। এই ভাবনায়, এই জ্ঞান এবং এই ব্রহ্মবিদ্যার সত্য তপস্যায়, এবং যারা এই তপস্যায় সতত নিরত, তারাই হচ্ছেন ঋষি। এবার ঋষিদের মধ্যে মহর্ষি আছে, তাদের তপস্যা, তাদের প্রজ্ঞা ইত্যাদি বিষয় নির্ভর করেই আমরা তাদেরকে মহর্ষি বলা হচ্ছে। তো আমরা গত পর্বে শুনেছি এই ঋষিদের কথা, যেখানে মহারাজ দশরথের পুত্রেষ্টিক যজ্ঞের কামনায় মহর্ষি ঋষ্যশৃঙ্গের নাম উঠে এসেছে। মহারাজ দশরথের পুত্র প্রয়োজনের আরো আগে
ঋষ্যশৃঙ্গের জীবন কাহিনী উঠে এসেছে রামায়ণে, কিন্তু লক্ষ্য করার অত্যন্ত বিস্তৃতভাবে এই কাহিনীর বর্ণনা করা হয়েছে মহাভারতে, এবং সেখানে মহাভারতে এসেছে সঠিকভাবে, কেবলমাত্র বিস্তার যে সেখানে আছে তা নয়, এসেছে একেবারে সঠিকভাবে, এসেছে পিতা পুত্রের কাহিনী, অর্থাৎ ঋষ্যশৃঙ্গ মুনি এবং তার পিতা বিভাণ্ডকের কথা। এদের দুজনের কথা আমাদেরকে এত বিস্তৃত করে আলাদা পর্ব করে বলতে হচ্ছে এই কারণে, সমগ্র রামায়ণে মহর্ষি ঋষ্যশৃঙ্গের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ঋষ্যশৃঙ্গের কথা বলতে হলেই আমাদের প্রথমেই তার পিতাকে স্মরণ করতে হবে, আর মহাভারতে পিতার সঙ্গে সঙ্গে পুত্রের কাহিনী বলা হয়েছে। বলা হয় বিভণ্ডক মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছেন, মহাভারতে আমরা দেখছি লোমশ মুনি, সঙ্গে এসেছেন পাণ্ডবেরা 4 ভাই এবং দ্রৌপদী। সেখানে লোমশ মুনি যেভাবে কথাটা আরম্ভ করছেন সেটাকে আমাদের একটু লক্ষ্য করার মতো। কি বলছেন তিনি? বলছেন, এই যে কৌশিকী নদীর তটে মহর্ষি বিভণ্ডকের আশ্রম দেখা যাচ্ছে, 4 পুত্র ঋষ্যশৃঙ্গ, যিনি একাধারে তপস্বী এবং সঞ্জেতেন্দ্রিয়, তার তপস্যার এমনই প্রভাব যে তিনি ইন্দ্রকে বাধ্য করেছিলেন অনাবৃষ্টির দেশে বৃষ্টির জল বর্ষণ করতে। অনাবৃষ্টির সময়ে বর্ষণ করতে বাধ্য করেছিলেন ইন্দ্রকে তার আপন তপস্যার প্রভাব বা তেজে। এই জায়গাগুলোকে আমাদের একটু বিস্তার করতে হবে, একটু বুঝতে হবে কি হয়েছিল। একটা প্রশ্ন উঠে আসে, কার তপস্যার প্রভাবে, কেন এই অনাবৃষ্টি, আর কেনই বা সেখানে ইন্দ্র বাধ্য হচ্ছেন বর্ষণ করতে? তার আগে আমরা তো শুনলাম মহর্ষি ঋষ্যশৃঙ্গের প্রভাবে ইন্দ্র বাধ্য হয়েছে। কেন, কি ঘটনা ঘটেছিল সেখানে, যার জন্য ঋষিকে তার তেজ, তপস্যার তেজ, প্রভাব বিস্তার করতে হয়েছিল? তাহলে আমরা একটু প্রথমে ঋষ্যশৃঙ্গ কথায় আসি। মহর্ষি ঋষ্যশৃঙ্গের জন্য নানা জায়গায়, নানান মতামতে আমরা ঋষ্যশৃঙ্গ নিয়ে নানান কথা শুনতে পাই, এবং সেই কথাগুলো সঠিক নয়, অনেক ভ্রান্তিমূলক কথা রয়েছে। আমরা বিভাণ্ডকের কথা শুনেছি, তার কথার প্রসঙ্গে মহর্ষি লোমশ বলেছেন, তার তুল্য তেজস্বী ব্রহ্মর্ষি এবং এমন তপপ্রভাব সম্পন্ন ঋষি খুব কম ছিলেন, এবং তার তপস্যার এতটাই প্রভাব যে সেই সময়কার সমস্ত মানুষ তাকে দূর থেকে প্রণাম করতেন সম্ভ্রম সহকারে। তার এতটাই তপস্যার প্রভাব, তার এত গুরুত্ব এবং মর্যাদা, তার এমনই ব্যক্তিত্ব, সহজে তার কাছে কেউ ঘেঁষতেন না, দূর থেকে সবাই তাকে
শ্রদ্ধা প্রণাম জানাতেন। সেই ঋষি বিভাণ্ডক একদিন তিনি কামার্ত হন। স্বাভাবিকভাবে এখানে এ নিয়ে অন্য কোনো ভাবনা আসার প্রয়োজনই নেই। তারাও মানুষ এবং তপস্যার প্রভাবে তিনি শুদ্ধ চরিত্রের হলেও তপস্যা ভাবায়াত্মানা, কিন্তু এক হ্রদের জলে, বিরাট এক হ্রদের জলে বহুদিন ধরে তপস্যাচরণ করবার ফলে এত দীর্ঘদিনের কৃচ্ছ সাধনের পর তিনি তপক্লান্ত হয়ে পড়লেন এবং স্নানের সময় তিনি এক সুন্দরী উর্বশীর সমান এক সুন্দরী রমণীকে দেখতে পান। ইনি একজন অপ্সরা। এই সুন্দরী রমণীকে তুলনা করা হয়েছে উর্বশীর সাথে। অনেকে বলেছেন উর্বশীকে দেখে তিনি কামমোহিত হন। না, যাকে দেখে তার কামনার উদ্রেক হয়েছিল তিনি উর্বশীর মতনই সুন্দরী দেখতে, এবং তার বর্ণনায় বলা হয়েছে যে তিনি যেন মৃগনয়নী, তার চক্ষু দুটি মৃগের, হরিণের মতন। হরির নয়না তুমি, হরিণ নয়না, এবং অনবদ্যা। ঋষি হলে কি হবে? তিনি তো মানুষ, মানুষের সমস্ত বিকার তার মধ্যে থাকা স্বাভাবিক, কিন্তু তাদের মধ্যে আছে এক গভীর সংযম। এই সংযমের ফলে তারা বিকারগ্রস্ত হয়ে পড়েন না। সাময়িক শারীরিক বিকার তাদের মধ্যে এলেও তারা পরমুহূর্তেই তাদের নিজেদেরকে সংশোধন করে নিতে পারেন, এই ক্ষমতা আছে তাদের। এখানেই তাদের সাথে সাধারণ মানুষের পার্থক্য, এইটুকু বুঝতে হবে। বিভাণ্ড সেই সুন্দরী মৃগনয়নাকে দেখে কামার্ত হন এবং তার গর্ভে একটি সন্তান উৎপাদন করেন। এই সন্তানের জন্মের পরপরই অপ্সরাদের যা নিয়ম, তারা সন্তান ত্যাগ করে তারা চলে যান। সেই সন্তানকে নিয়ে চলে আসেন বিভাণ্ডক, তিনি মানুষ করেন নিজের কাছে। এই পুত্রই পরবর্তীকালে আমাদের ঋষ্যশৃঙ্গ। আসছি তার নামের তাৎপর্যের মধ্যে আসছে। এইখানে মহাভারতের একটি কথা বলা হয়েছে, তার জন্মবৃত্তান্ত। স তোয়েন তৃষিতা গর্ভিণী চাভবত্ততঃ, মানে সেই পিপাসার্তা হরিণী যেন জলপান করতে এসে মুনি নিঃসৃত তেজপান করে গর্ভবতী হয়ে ওঠে। এখানে এই জায়গাটুকু শুনেই আমাদের সমস্ত এবং বিদেশি ভাবাপন্ন আলোচক সমালোচকেরা একেবারেই লিখে ফেললেন যে বিভাণ্ডকের তেজপান করে এক হরিণী গর্ভ সঞ্চার হয় এক হরিণীর, এবং তার ঋষি এবং সেই হরিণীর মিলনে এই সন্তানের জন্য। এরকম একটা আজগুপি কাহিনী, এটা নয়। সত্য হচ্ছে সেই অপ্সরা যিনি, যাকে দেখতে উর্বশীর মতন সুন্দরী। ওখানেই আবার ভুল করে ফেলেছেন অনেকে। তারা বিভাণ্ডকের সাথে উর্বশীর প্রেমের গল্প জুড়ে দিয়েছে। উর্বশী আসেননি, এসেছেন এক অন্য কোনো অখ্যাতা, অথচ উর্বশীর মতনই পরমা সুন্দরী, অপ্সরা মাত্রেই সুন্দরী
একে দেখতে উর্বশীর মতনই সুন্দরী, কিংবা সুন্দরী বলতেই হয়তো সবসময় উর্বশীর কথাই মনে আসে, তার তুলনা আসে। এই অর্থে উর্বশী শব্দটি এখানে এসেছে। এবং তার নয়ন দুটি হরিণীর মতন, হরিণ নয়ন। সেই অর্থে তিনি হরিণা নন, তিনি একজন মানবী, অপ্সরা। এবং যা হয়, জন্মের পরে, সন্তান জন্মের পরে সেই অপ্সরা গর্ভমোচন করে চলে যান। এরকম ঘটনা তো আমরা মহাভারতে প্রচুর শুনেছি, এখানেও তাই ঘটল। তো দীর্ঘকাল তপস্যার পরে তিনি ক্লান্ত হয়েছিলেন এবং তারপরে তিনি মুগ্ধ হয়েছেন সেই হরিণী নয়না অপ্সরাকে দেখে, এবং তাদের মিলনে এই সন্তানের জন্ম। মহাভারত আরেকটি সংবাদ বলছেন এই পুত্রের, তার নাম হচ্ছে ঋষ্য। ঋষ্য শব্দটার অর্থ কিন্তু আমাদের বুঝতে হবে। ঋষ্য শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণসার হরিণ, তাদেরকে বলা হয় ঋষ্য। এই কৃষ্ণসার হরিণ যে চামড়া, তাকে বলা হয় অজিন। এই হরিণ বৈদিক যুগে খুব বিখ্যাত, বেশ গুরুত্ব সহকারে, কারণ এই হরিণের চামড়ার আসনে বসে ঋষিমুনিরা তপস্যা করতেন, বড় বড় যজ্ঞ কর্ম করতেন। এটা একটা তাদের চামড়ার, এই হরিণের চামড়ার আসন খুব পবিত্র। এবং এই শুধু এই চামড়ার আসনের পবিত্রতার থেকেই, কুশের আসনের যেমন পবিত্রতা, কুশের যেমন পবিত্রতা রয়েছে, তেমনি অজিন বা ঋষ্য, এই হরিণের চামড়ার আসনেরও সেই একই পবিত্রতা। এবার তার থেকে এই হরিণ কুলেরই একটা পবিত্রতা বাহী গন্ধ এসে গেছে। যেমন চন্দনের পবিত্রতা, তেমনি এই অজিন বা হরিণ চামড়ারও সেই একই পবিত্রতা। সেই পবিত্র এই পুত্র এত পবিত্র ছিলেন যে এত তপস্যা ক্লান্ত এবং এত পবিত্র ছিলেন যে তার নাম সেই জন্য পিতা রেখেছেন ঋষ্য, অর্থাৎ সে সেই হরিণের মতনই পবিত্র, এই অর্থে। এবার দ্বিতীয় শব্দটি আসছে শৃঙ্গ। শৃঙ্গ মানে সিং। এখানে এই শৃঙ্গ দেখে আমাদের সব বিখ্যাত সেই আলোচক সমালোচকরা আবার সেই হরিণের সাথে এই শৃঙ্গের গল্প জুড়ে দিয়ে তারা বলে দিলেন, যেহেতু হরিণীর জাত এই সন্তান, ওই মায়ের শিং নিয়েই সে জন্মেছেন। একটা আজগুবি, আবার একটি কষ্টকল্পিত কথা তারা সেখানে একটু ভাবলেন না, একটু শব্দের গভীরে তারা গেলেন না, বোঝার চেষ্টাই করলেন না এইসবের তাৎপর্য। এটি খুব পরিষ্কার করে আবার আমাদের বুঝতে হবে। এবং আমরা আরেকটু অনেক পরে চলে আসি আরেকটা ঘটনায়, আপনাদেরকে আমরা বলি, আপনারা তো জয়দেবের কথা শুনেছেন, দশাবতার স্তোত্র। এই জয়দেবের দশাবতার স্তোত্রের মধ্যে তিনি যখন নৃসিংহদেবের স্তুতি বন্দনা করছেন, সেখানে কি বলছেন তিনি একটু লক্ষ্য করুন। তব কর কমলবরে নখম উদ্ভূত শৃঙ্গম। তব কর কমলবরে নখম উদ্ভূত শৃঙ্গম। এই বলছেন একটা শৃঙ্গ, দীর্ঘ নখ, মাঝে নৃসিংহের সেই যে সিংহ, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, তার যে নখের কথা বলছে, সেই নখগুলো এত বড় বড়, মনে হচ্ছে যেন শৃঙ্গের মতন, শিংয়ের মতন। নখ তো কারো শিংয়ের মতন হয় না, আসলে নখগুলো এত সূচিভেদ্য এবং এত দীর্ঘ, সূচি মুখ, সিংহের নখ,
মনে হচ্ছে যেন শৃঙ্গের মতো। শৃঙ্গ শব্দের অর্থ এখানে কিন্তু ছুচলো, এই অর্থে শৃঙ্গ, ঠিক আছে, ছুচলো। তো এই যে পুত্রটি, বিভাণ্ডকের যে পুত্র ঋষ্য, তার মাথার মধ্যে একটা জায়গায় একটু উঁচু মতন ছিল, মাথার একটা জায়গায় একটু উঁচু মতন ছিল, এটা তার জন্ম সময় থেকে। ফলত তার ওই একটু মাথাটা একটু ছুচুলো মতন, একটু উঁচু মতন ছিল বলে তাকে মনে হচ্ছে যেন ওখানে একটা শিং আছে। আমাদের অনেকেরই দেখবেন মানুষের কপালে একটা আব মতন থাকে, উঁচু মতন, অনেকের হয়, ভেতর থেকে কোনো টিউমার জাতীয় হয়ে এরকম বেরিয়ে আসে, যেন সেখানে মনে হয় যেন কপালের মধ্যে একটা শিং গজিয়েছে। শিং তো নয়, একটা উঁচু জায়গা। এই উঁচু ছুচলো উঁচু স্থান, হ্যাঁ, এই ধরনের জায়গা, ছুচলো স্থান, উঁচু স্থান, এই শব্দগুলোকেও কিন্তু বোঝায় শৃঙ্গ শব্দে। শৃঙ্গ শব্দের একটা অর্থ নয়, বহু অর্থ। শিং যেমন, উঁচু স্থানও তেমন, ছুচলো এই শব্দ অর্থ বোঝাতেও শৃঙ্গ বোঝায়। যেহেতু এই ঋষ্যের মাথার মধ্যে এরকম একটা ছুচলো ছিল বলে তার নাম হয়ে গেছে ঋষ্যশৃঙ্গ। এই হচ্ছে এই শব্দের তাৎপর্য এবং তার জন্মকথার ইতিহাস। তাহলে বুঝলাম তিনি হরিণীপুত্র নন, তিনি অপ্সরা, এবং তার পিতার নাম হচ্ছেন বিভাণ্ডক। তার পিতা বিখ্যাত এবং সেই সময় সর্বজন শ্রদ্ধেয়, এবং তার ব্যক্তিত্ব, তপস্যা এত উঁচু দরের যে মানুষেরা খুব সহজে তার কাছে যেত না, ঘেঁষত না, দূর থেকে তাকে সম্মান জানাত, অত্যন্ত সম্মান, অর্থাৎ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে একটা সম্ভ্রম যুক্ত হয়ে আছে, একটু ভয় মিশ্রিত শ্রদ্ধা বা সম্ভ্রম, ঠিক আছে। তারই পুত্র ঋষিশৃঙ্গ। এই ঋষিশৃঙ্গ তার পিতার মতনই, তার পিতার মতনই তিনি বালস্থবির সম্মত বলা হয়েছে। তিনি তার পিতার মতনই তপস্বী, পিতার মতনই গুণবান, তার তপস্যার শক্তি তার পিতার মতন। বয়সে বালক হলে কি হবে, তার সেই অল্প বয়সেই তার যে তপস্যার শক্তি, যে তেজ, তাকে বলা হতো বালবৃদ্ধ, বালস্থবির সম্মত। এই কথা বারবার বলা হয়েছে এবং একটি সাংঘাতিক বিশেষণ তার নামের আগে যুক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ কৈশোরগন্ধি হলেও তিনি স্থির, ধীর, দৃঢ় তপস্যা ক্লান্ত এবং বৃদ্ধবৎ অচঞ্চল। এইটি হচ্ছে তার বিশেষণ এই ঋষ্যশৃঙ্গ। তো পুত্র লাভের পরই পিতা তাকে নিয়ে এসছেন তার আশ্রমে, আর সেই আশ্রমে বিভাণ্ডকের কিছু শিষ্য আছে, কিন্তু সেখানে কোনো নারী নেই। এবং আমরা আগেই বলেছি বিভাণ্ডকের তেজ এবং তার তপস্যার এমন দাপট যে মানুষ, সাধারণ মানুষ সহজে তার কাছে ঘেঁষতেন না। ফলত সেই আশ্রমে সাধারণ মানুষেরাও যেতেন না, নারী বা অন্য কোনো রমণীদের যাওয়া তো সেখানে কোনো প্রশ্নই ওঠে না, সাধারণ পুরুষেরাই যেতেন না। রাজারাও খুব ভয়ে ভয়ে তাকে দূর থেকে প্রণাম জানাতেন। কিছু তপস্বীরা তার কাছে যেতেন, বড় বড় ঋষিরা তার কাছে অবশ্যই আসতেন, এবং সেখানে তাদের মধ্যে যা কথাবার্তা হতো সব সেই তপস্যা সংখ্যা উঁচু দরের কথাবার্তা হতো। এবং সাধারণ মানুষ তো সেখানে আসতেন না, কোনো রমণীদেরও ছায়া সেই আশ্রমের কোথাও কাছে ধারেও সেখানে পড়েনি। এরকমই একটা পরিবেশের মধ্যে স্ত্রী বর্জিত হয়ে ঋষ্যশৃঙ্গ শিশু থেকে কৈশোরগন্ধি হয়ে প্রায় যৌবনের সন্ধিক্ষণে উপনীত হয়েছে।
এবং সেই জন্য তিনি সদা ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মচর্য ব্রতী হয়ে আছেন। এই ব্রহ্মচর্যে নিবিষ্ট হওয়ার জন্য তাকে আলাদা করে কোনো তপস্যা করতে হয়নি, কারণ সেই আশ্রমের প্রভাব বা পরিবেশটাই এমনই ছিল। তস্মাৎস্য মনো নিত্যং ব্রহ্মচর্য ভবন নৃপা, সেসব এই জন্য। এবং পিতা ছাড়া অধিক মানুষ এই বালক ঋষ্য দেখতে পেতেন না, সেই জন্য তার মন সবসময় ব্রহ্মচারী ব্রতে নিমগ্ন। এখানে পিতা ছাড়া অন্যান্য মানুষদের দেখলেও তিনি কখনো কোনো রমণী দর্শন করেননি। এইটি হচ্ছে, অর্থাৎ স্ত্রীলোক তিনি কখনো দেখেননি, এটাই হচ্ছে মূল কথা। এবং তার জীবনে এই ব্রহ্মচর্য তপশ্চরণের সিদ্ধতা এতটাই ছিল যে তার মধ্যে একটা বালকোচিত সরলতাও ছিল, এবং তিনি প্রায় যৌবনে পদার্পণ করলেও তার মধ্যে একটা বালকোচিত সরলতা আছে। এবং বালকোচিত সরলতা, আর অন্যদিকে তার মধ্যে রয়েছে এক তপস্যাজনিত স্থবিরতা, এবং ফলত তার চরিত্রে যৌবনের কোনো অভিসন্ধি লক্ষিত হয়নি। এই যে ঋষ্যশৃঙ্গ যখন তার পিতা বিভাণ্ডকের আশ্রমে ধীরে ধীরে বড় হয়ে উঠছেন, তখন অন্যদিকে আরেকটি ঘটনা ঘটছে। সেটা কি না, অঙ্গদেশের তখন রাজা ছিলেন বিখ্যাত লোমপাদ। তিনি দশরথের বন্ধু, এবং কেমন বন্ধু তার পরিচয় আমরা দিয়েছি। এত প্রাণের বন্ধু যে দশরথ তার কন্যা অন্য এক রানীর, অখ্যাত এক রানীর গর্ভে জাতা এক কন্যা শান্তাকে এক কথায় তাকে দান করে দিয়েছিলেন। তো এই যে লোমপাদ অঙ্গদেশের রাজা, তার সম্বন্ধে দু চারটি কথা আমাদের বলতে হবে। কি সেই কথা? যে এই লোমপাদ খুব শক্তিশালী রাজা হয়ে উঠেছিল, এবং সেই সময় আমরা দেখছি রামায়ণেও আমরা পাচ্ছি, মহাভারতেও আমরা এটা দেখেছি। অর্থাৎ আরও বৈদিক সমাজে আরও আগে থেকে এই ঘটনা ঘটে এসেছে। বিশ্বামিত্র, সুদাস, বশিষ্ঠ এদের সময় থেকে, অত্যন্ত প্রাচীন সময় থেকে একটা গুরুত্বপূর্ণ বেশ ঘটনা ঘটছে তখন সমাজের মধ্যে। কি ঘটনা? যে ব্রাহ্মণ্য শক্তির সাথে ক্ষত্র শক্তির একটা বিরোধ হচ্ছে। ব্রাহ্মণ্য শক্তি তাদের তপস্যায়, তেজে বিখ্যাত হয়ে আছে। ক্ষত্ররা অনেকেই তাদের দেখে তাদের মতন হবার চেষ্টা করছে। বিশ্বামিত্র তার উদাহরণ, সে কথাও আমরা গত পর্বে বলেছি। কিন্তু এছাড়াও তলায় তলায় ক্ষত্রিয়দের মধ্যে একটা চাপা অসন্তোষ বা একটা অন্য ধরনের ভাবনা কাজ করছে। তারা ভাবছেন আমরা দেশ শাসন করছি, আমাদের এত তেজ, ক্ষত্র তেজ, আমাদের এত বীর্য, এত পরাক্রম, আমরা কেন সবসময় ব্রাহ্মণদের কথা অনুসারে চলব? অর্থাৎ ব্রাহ্মণরা তো কোনো দেশ শাসন করেন না, যুদ্ধ করেন না, কোনো কাজ করেন না, বসে বসে খালি তপস্যা করেন, অধ্যয়ন অধ্যাপনা করেন, আর তাদের সবসময় অনুবর্তী হয়ে থাকতে হবে আমাদের কেন? এই একটা প্রশ্ন কিন্তু উঠে এসেছে। অর্থাৎ তপশক্তির সাথে ক্ষত্র শক্তির একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। আরেকটু এখনকার কথা শুনে বলি, বিদ্যাশক্তির সাথে অর্থ শক্তির, বিদ্যাশক্তির সাথে বণিক শক্তির, বাণিজ্য শক্তির একটা বিরোধ সৃষ্টি হয়েছে। যারা বিদ্বান তারাও তো টাকা পয়সার দিকে অত লক্ষ্য দেয়, তাদের পড়াশুনো, জ্ঞানার্জনা, তৃষ্ণা, গবেষণা এইসব নিয়ে তারা নিমজ্জিত।
আর অন্য আরেকটি সম্প্রদায় এখন মানে সাধারণভাবে আমরা এখনো দেখি তারা টাকা পয়সা রোজগার ইত্যাদিতে ব্যস্ত, আরো সম্পদ আরো কি করে হয়, তার দুইয়েরই সমান গুরুত্ব এই সমাজে সমৃদ্ধিতে, কিন্তু এই দুইয়ের মধ্যে একটা সংঘাত চলে আসে। অর্থাৎ যাদের কাছে অর্থ আছে, অর্থের দাপটে তারা এই পৃথিবীর অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে চান, তাদের একটা শক্তি আছে, তাদেরও গুরুত্ব আছে, অস্বীকার করার নেই, কিন্তু এটা বুঝতে হবে ওই বিদ্যাশক্তির গুরুত্বটা এই অর্থ শক্তির থেকে অনেক বেশি। বিদ্যার তপস্যা না থাকলে এই অর্থ শক্তি যে বিভ্রান্ত হয়ে পড়ে তার উদাহরণ আমরা প্রচুর দেখছি। এবং এই ক্ষত্র শক্তি একটা সময় এত অন্যায়ী হয়ে উঠবে পরবর্তী সময়ে যে মহাভারতে কুরুক্ষেত্রের মতন যুদ্ধ হচ্ছে। এর মূল কারণ কিন্তু সেই সময় ক্ষত্র শক্তিরা অন্যায়ী হয়ে উঠেছিলেন। সে যাই হোক, এইখানে এই যে লোমপাদ অঙ্গদেশের রাজা, তার মধ্যেও এরকম একটা ভাব এসেছে। তিনি বলছেন যে ব্রাহ্মণেরা এত শক্তিমান হয়ে উঠেছেন যে লোমপাদ তাদেরকে সেভাবে স্বীকার করতে পারছেন না। তিনি বলছেন যে আমরা ক্ষত্রিয়, আমাদেরও শক্তি যথেষ্ট, সবসময় আমরা কেন তোমাদের অধীন হয়ে থাকব, কেন তোমাদের মন্ত্রণ অনুসারে আমাদের চলতে হবে। অর্থাৎ এই জ্ঞানের সাথে ক্ষত্রের শক্তি একটা বিরোধ হলো, এবং লোমপাদ এতটাই দুর্ব্যবহার করে ফেলেছেন সেই ঋষিদের সাথে, সে তার দেশের ব্রাহ্মণদের সাথে, এবং তাদের সঙ্গে এত মিথ্যা অপবাদ তিনি ছড়িয়ে দিয়েছিলেন যে তার রাজত্বের ব্রাহ্মণেরা তাকে পরিত্যাগ করেছিল। অর্থাৎ সমস্ত বিদ্যাশক্তি, ক্ষত্র বিদ্যাশক্তি, সমস্ত মেধা তপস্যা, এই যারা ব্রাহ্মণ ঋষি যারা ছিলেন তারা সরাসরি মহারাজ লোমপাদকে বয়কট করলেন যে তোমার রাজত্বে আমরা থাকব না। কি হলো তার ফলে? রাজ্যের মধ্যে একটা অরাজকতা দেখা, যা হবার হয়। এই দুয়ের ক্ষত্র শক্তি এবং ব্রাহ্মণ শক্তির সম্মিলনেই কিন্তু একটা রাষ্ট্র সুসংবদ্ধ এবং সমৃদ্ধবান হয়ে ওঠে, যেটা আমরা অযোধ্যার মধ্যে দেখে এসেছি, রঘুকুলদের মধ্যে দেখে এসেছি। এই দুয়ের মধ্যে একটা সামঞ্জস্য। এই রাজারাও যথেষ্ট সমর্থ ক্ষমতাবান, কিন্তু তারা সবসময় ঋষিদের ব্রাহ্মণদের অনুগমন করতেন, তাদেরকেই প্রধান করে রেখেছেন, এবং মন্ত্রণা সভায়ও আমরা এই ঋষিদেরকে প্রধান হিসেবে দেখছি। এই ভুলটা করে ফেলেছেন লোমপাদ, এবং তার ফলে তার রাজত্বে অরাজকতা এলো। এই অরাজকতাটাকে বোঝাচ্ছে এমন যে সেখানে অনাবৃষ্টি হলো, বৃষ্টিপাতই হচ্ছে না। এটা বুঝে নেবেন না যে সেখানে একেবারে বৃষ্টিপাত হয়নি বা হচ্ছে, কিন্তু একটা সামগ্রিক অরাজকতা, এবং এই অরাজকতার গভীরতা ব্যাপ্তি বোঝাবার জন্য বোঝানো হচ্ছে যে সেখানে ইন্দ্র সেখানে অনাবৃষ্টি করে দিলেন, কোনো বৃষ্টিপাত হলে। ইন্দ্র ছিলেন সমস্ত রাজাদের রাজা, বলা হয় ইন্দ্রকে। তিনি হচ্ছেন সমস্ত রাজাদের, পৃথিবীর সব রাজাদেরও তিনি প্রধান, তাকে বলা হতো ইন্দ্র। সে ইন্দ্রপ্রদ হচ্ছে সর্বত্র, তিনি আলাদা অন্য কোনো জায়গায় নয়। স্বর্গ আমাদের এই পৃথিবীর মধ্যে, আমরা এই রামায়ণের পরবর্তী একটি পর্বে আমরা এই স্বর্গের আলোচনা করব, যেমন মহাভারতে করেছি, এখানেও আমাদের করতে হবে। কারণ স্বর্গ, পাতাল, এগুলো এই মর্তসীমা পৃথিবীর কোনো বাইরের অংশ নয়, আকাশেও নয়, মাটির গর্তের ভেতরেও নয়, সবই এই পৃথিবীর মধ্যেই উপস্থিত। তো ইন্দ্রপ্রধান তিনিও রুষ্ট হয়েছেন, এবং তিনি এই লোমপাদের বিপরীতে
চলে গেছিলেন। এই দুইয়ের মধ্যে খুব ভীষণ একটা অরাজকতা সৃষ্টি হয়ে লোমপাদ একটা এমন একটা অবস্থার মধ্যে পড়লেন যে তিনি অধীর হয়ে পড়লেন, তার রাজ্য কি করে হবে। এরকম একটা অরাজকতা এবং অনাবৃষ্টির ফলে লোমপাদ নদী শিকার করে সমস্ত ব্রাহ্মণদেরকে আবার আহ্বান করলেন তার রাজত্বে এবং তাদের কাছে বললেন যে আপনারা তুষ্ট হন, আমি অন্যায় করেছি, এখন বলুন কি করলে এই বিপদ থেকে আমার রাজ্য রক্ষা পায়। ব্রাহ্মণরা তখন বললেন আপনি আমাদের সবার সঙ্গে, সমস্ত ঋষি মুনি ব্রাহ্মণ এই বিদ্যা সম্প্রদায়ের সঙ্গে আপনি দুর্ব্যবহার করেছেন, এই জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত? না, আপনাকে সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসতে হবে। কেন ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসতে হবে এই প্রায়শ্চিত্ত কাটানোর জন্য? কারণ একমাত্র তার মধ্যেই আছে সেই ক্ষমতা। তিনি বনের মধ্যে জন্মেছেন এবং সেখানেই বড় হয়েছেন। তার চরিত্রের মধ্যে এতটুকু কলুষতা, অশুদ্ধি নেই। তিনি তপস্বিদ্ধ, অথচ তিনি বড়ই বালকোচিত সরল। এরকম তপবন ভাবিত একজন সিদ্ধ পুরুষকে আপনাকে এখানে সসম্মানে নিয়ে আসতে হবে। তিনি যদি আপনার এখানে আসতে সম্মত হন, একমাত্র তাকে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার রাষ্ট্রে এই অরাজকতা দূর হবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে। অরাজকতা দূর হলে আপনার রাষ্ট্র শস্যে সমৃদ্ধ হয়ে উঠবে, ফুলে ফুলে পত্র পুষ্পে আবার পল্লবিত হয়ে উঠবে। রাজা লোমপাদ তখন তার মন্ত্রী অমাত্যদের সাথে মন্ত্রণায় বা আলোচনায় বসলেন কিভাবে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসা সম্ভব তার রাজত্বে। কারণ তিনি যা শুনলেন সেই ঋষির সম্পর্কে, বিশেষ করে তার পিতার সম্পর্কে, সেই বিভাণ্ডক মুনি, তাকে অতিক্রম করে, তাকে এড়িয়ে কি করে তার পুত্রকে এখানে নিয়ে আসা যায়, এটা একটা বড়ই সমস্যা ব্যাপার। সাধারণত বিভাণ্ডক কোনো নাগরিক সমাজে সাধারণত আসেন না, নাগরিক সমাজও তার আশ্রমের ধারে পাশে যান না। আর সেখানে তাকে তিনি তো সম্মতই হবেন না, যে নিজে আসেন না, তার পুত্রকে এখানে তিনি পাঠাতেই চাইবেন না। কিভাবে তাকে এড়িয়ে তার পুত্রকে এখানে নিয়ে আসা যায়, সেই মন্ত্রণায় বসলেন রাজা লোমপাদ। আগামী পর্বে আমরা শুনব সেই কাহিনী, কিভাবে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসা সম্ভব হয়েছে রাজা লোমপাদের আশ্রমে। আজকের আলোচনা থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো, এটাই যে অর্থশক্তি এবং কিংবা ক্ষত্র শক্তি, এই দুই শক্তির প্রয়োজন আছে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে অবশ্যম্ভাবী। কিন্তু বিদ্যাশক্তি, ব্রহ্মশক্তি, তেজশক্তি, তপস্যার শক্তিকে বাদ দিয়ে নয়, এই তিনের সমন্বয় যে কোনো রাষ্ট্র জনপদবাসীর পক্ষে এক সবিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সময়েও আমাদেরকে যেমন অর্থের সাধনা করতে হবে, নিজেদের শক্তির সাধনা করতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের চরিত্র এবং বিদ্যার সাধনাও করতে হবে। আমাদের এই সমস্ত মহাকাব্যগুলো এই দিকগুলোকে নির্দেশ করছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম
প্রাণারাম।